সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন বিশিষ্ট সমাজসেবিকাকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি প্রত্যুষা আপনি চট্টোপাধ্যায়। কোথা থেকে আসছেন? আমি বেহালা শখের বাজার থেকে আসছি। আপনি কতদিন ধরে সমাজ সেবার কাজ করছেন? ধরুন বিগত 15-20 বছর ধরেই আমি এই পেশায় যুক্ত রয়েছি। আচ্ছা তার কারণ আমি একটি স্কুলেও বাচ্চাদেরকে পড়াই, আচ্ছা আচ্ছা। এবং সাথে সাথে তার আগেও আমি এনজিওতে ছিলাম। সেখানে ধরুন বাচ্চাদের জন্য কাজ করা এবং বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণী যারা, তাদের জন্য কাজ করা, গ্রামে গিয়ে কাজ করা, এক্স্যাক্টলি তাদেরকে মূল স্রোতে আনা, তাদের কিভাবে তাদেরকে উন্নতির পথ দেখানো যায় সেই জায়গাগুলো নিয়ে চিন্তাভাবনা করা, বিভিন্ন ধরনের সচেতনতা শিবির করা, একের পর এক করেন। এক্স্যাক্টলি সেই জায়গাগুলো রয়েছে। এবং তাদের যে উন্নতির পথে কিভাবে তারা এগিয়ে যেতে পারে, সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সেগুলো তুলে ধরেন। সেইগুলোই হচ্ছে আমার মূল কাজের বিষয়। এছাড়া আমি ধরুন আমার লেখনীর মাধ্যমেও আমি এই সমস্ত, আপনাদের আশীর্বাদে আমি একটু লেখালেখির কাজের মধ্যেও রয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য সমাজের বিভিন্ন ধরনের যে চিত্রগুলো আজ আমরা দেখছি সেগুলো আমি আমার লেখার মাধ্যমে প্রকাশ করে থাকি। 21 শতকে গার্হস্থ্য হিংসা কি আদৌ উপস্থিত, আপনি কি মনে করেন? দেখুন, রোজ সকালে যখন আমরা খবরের কাগজটা খুলি, আমার মনে হয় সেইটা দেখলেই, বা টিভির নিউজ চ্যানেলটা আমরা খুলি, তখনই কিন্তু আমরা চমকে উঠি এই সমস্ত বীভৎস খবর এবং দুর্বিষহ নারকীয় অত্যাচারের। মন খারাপ হয়ে যায়। সত্যি সত্যি একদম ঠিক বলেছেন, মন তো খারাপ হয়ই, সাথে সাথে আমার চেনা পরিচিত কেউ নয় বা আমার বাড়ির কেউ নয়, কিন্তু কেউ তো একজন, একদম ঠিক বলেছেন, আমাদের দেশেই বসবাস করে, আমাদের রাজ্যে বসবাস করে, বা আমাদের কলকাতা শহরের মধ্যেই কেউ না কেউ। একদম ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এটা আমরা দেখে থাকি যে মহিলাদের উপরেই গার্হস্থ্য হিংসার যে জায়গাটা, সেই জায়গাটা যেন ক্রমেই বেড়ে চলেছে, ক্রমবর্ধমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সত্যিই চিন্তা ভাবনা করা উচিত এবং প্রতিবাদ করা উচিত। এবং এর যে ঊর্ধ্বক্রম, এটা তো বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের রূপ দেখা যাচ্ছে, কমছে তো নাই। তো সুতরাং মানুষ হিংস্র হয়ে পড়ছে এবং সাথে সাথে আমাদের যেটা দায়িত্ব সমাজে বসবাসকারী মানুষ হিসেবে, যে এর প্রতিবাদের জন্য এগিয়ে আসা, নয়তো কলম ধরা, নয়তো মানুষকে শিক্ষা দেওয়া সঠিকভাবে, এবং এর জন্য যে সচেতনতা প্রয়োজন ঘরে ঘরে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, আমার মনে হয় চাকরির জায়গাতেও ইভেন, সেই জায়গাগুলো আমাদের কিন্তু তুলে ধরতেই হবে। তা না হলে সমাজ আজ যে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছে, সেইটার থেকে আমাদের নিষ্কৃতি বোধহয় নেই। তবেই আমরা এটা থেকে মুক্তি পাবো। এক্স্যাক্টলি, আপনি একজন মানুষ যখন জন্ম নেয়, মানে সদ্যজাত শিশু কিছুই জানে না, তারপর সে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং তারপরই কিন্তু এগুলো সে শিখে এবং সেগুলো সমাজকে দেখেই শেখে। এবং যদি আমরা তাদের মধ্যে এই শিক্ষাগুলো প্রদান করি, তারা মনে হয় আগামী দিনে তাদের যে শেখা, তাদের যে মনের ভুল ধারণা, ভুল কাজ, সেগুলো থেকে তারা নিজেকে, নিজের জীবনের যে মূল স্রোত, সেই জায়গায় ফিরিয়ে আনতে পারবে। আপনার কি মনে হয়? একদম ঠিকই বলেছেন। সেটা হচ্ছে, দেখুন, একজন মানুষ মানে যখন সদ্যজাত শিশু হয়ে জন্ম নিচ্ছে, যে কোনো এক্স্যাক্টলি যে কোনো পরিবারে, সে জানে না যে সে ছেলে হয়ে জন্মেছে না মেয়ে হয়ে জন্মেছে, এবং কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানে না। এবং পরিবারের শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা, যেটা আমরা বলি ইংলিশে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে মায়ের কাছে শিক্ষা, বাবার কাছে শিক্ষা পেয়ে যে একটা বাচ্চা বড় হচ্ছে, তবে তো সে একজন পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, কিংবা নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে। সেই জায়গাটা তবেই সেটা প্রকৃতভাবে আমরা দেখতে পাচ্ছি। যে গার্হস্থ্য হিংসা বিভিন্ন রূপ সমাজে একের পর এক বেড়ে চলেছে, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তো আপনি একদমই ঠিক বলেছেন যে গার্হস্থ্য হিংসার বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে, আজ আমরা 21 শতকে রয়েছি,
কিন্তু আজ এই অবস্থায় থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘরে পণ প্রথা নিয়ে একটা সমস্যা হচ্ছে। পণের জন্য যেটাকে আমরা বলছি ওয়াইফ বিটিং চলছে, মেয়েদের ওপর বহু সংসার ভেঙে তো যাচ্ছেই, অত্যাচার হচ্ছে নারীর ওপরে, মৃত্যুও হচ্ছে। কখনো তারা নিজেকেই নিজের প্রাণ নাশ করছে, অর্থাৎ সুইসাইড হচ্ছে, কিংবা হয়তো ধরুন শ্বশুরবাড়ির অত্যাচারে সে মারাই যাচ্ছে। তো সেই সমস্ত ঘটনাগুলো দেখছি। বিভিন্ন রকম মানসিক অত্যাচার হচ্ছে, শারীরিক অত্যাচার হচ্ছে, অর্থনৈতিকভাবে অত্যাচারিত হচ্ছে অনেক মেয়েরা। হয়তো এগুলো কেন হচ্ছে যদি একটু বলেন। দেখুন, এইগুলো তো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের প্রথম কথা আমি বলবো শিক্ষার অভাব। প্রকৃত শিক্ষা আমরা যেটা বুঝি যে একজন পরের বাড়ির মেয়ে যখন আমার বাড়ি আসছে, তখন তাকে যে জায়গাটা দেওয়া উচিত, যে মান সম্মানটা দেওয়া উচিত, তাকে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেইটা থাকা দরকার। এবং তার মধ্যে কোনো ভুল থাকতেই পারে, সেটাই। তার থেকেও বড় কথা, ধরুন এই যে মানসিক অত্যাচার, তার বাপের বাড়ির সম্পর্কে কথা বলা, কিংবা সে হয়তো পড়তে চায় তাকে পড়তে না দেওয়া, হ্যাঁ, কিংবা তার স্বাধীনতা, মানে এই যে ধরুন সে হয়তো চাকরি করার জন্য সে বাইরে যেতে চায়, ঘরের বাইরে বেরোতে চায়, সেই জায়গাটায় আমার মনে হয় হস্তক্ষেপ করা খুব স্বাভাবিক একটা চাওয়া। এক্স্যাক্টলি। এবং আমার যেটা মনে হয় আজকালকার দিনে নারী স্বাধীনতার যুগে আমরা যেটা বারবার বলছি যে নারীর শিক্ষা যেমন দরকার, সেরকম তাদেরকে নারীর যে স্বাধীনতা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো, তার স্বাবলম্বী হওয়া, এই রাস্তাটা কিন্তু আমাদেরকেই তৈরি করে দিতে হবে। অর্থাৎ আমি শিক্ষা পেলাম, কিন্তু আমার টার্গেট হয়ে গেল যে আমার কবে বিয়ে হবে এবং আমি কবে সন্তান উৎপাদন করব। একটা এসেন্স অফ আ উইমেন ইজ মাদারহুড, ঠিক কথাই, কিন্তু আগে আমি নিজে হোয়াট আই অ্যাম মাইসেলফ, সেই জায়গাটা আমার মনে হয় প্রতিষ্ঠা পাওয়া আগে দরকার। অর্থাৎ শিক্ষা তো নিতেই হবে, তারপরে যেটা করতে হবে যে একজন নারীকে আগে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই সে কিন্তু এই জায়গার প্রতিবাদটা সে করতে পারবে। সংসার তো তারপরেও হবে, ঠিক তাই, হ্যাঁ, সংসার হবে, নিশ্চয়ই হবে। প্রতিটা মেয়ে বিবাহিতা নারী হবে, পরিণত হবে, পরিণীতা হবে, কিন্তু তার আগে যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার অধিকার, সবার অধিকার। যেটা আমরা দেখতে পাই সরকারি স্কুলে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনা পয়সার স্কুল, অর্থাৎ অবৈতনিক যেটা, এবং সাথে মিড ডে মিলটাও তাদের থাকে। সুতরাং অনেক কিছু সুবিধা তাদেরকে দেওয়া হয়ে থাকে, যার জন্য আমার মনে হয় শিক্ষাটা এইটুকু জায়গাটুকু যদি পাওয়া যায়। আমরা জানি যে এমন কিছু গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম, যেখানে মেয়েদেরকে স্কুলে না গেলেও বলে ও ঠিক আছে বাড়িতেই থাকলো, কিছু কাজ শিখলো, এবার তো বিয়ে হয়ে যাবে, কি দরকার। কিন্তু না, এই জায়গায় এমনটাও হয় পরিণত বয়সের আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক বলেছেন, ঠিক তাই। চাইল্ড ম্যারেজ, যেটা আমরা বারবার বলছি, বাল্য বিবাহ, এই জায়গাটাকে কিন্তু রদ করতে হবে। এটা পশ্চিমবঙ্গ শুধু নয়, এবং এর বাইরে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি এটা বেড়েই চলেছে। শিখছে, এবং আচ্ছা, ওর ঘরের বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে আজকে 13-14 বছরে, তাহলে আমি কি করে আমার মেয়েকে আমি 17-18 বছর অবধি স্কুলে পড়াবো, তারপর কলেজের চিন্তা করব, সমাজ কি বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যেটা চিন্তা করা উচিত বাবা মাকে, যে মিনিমাম গ্র্যাজুয়েশন করানো উচিত, তারপরে আরও পড়াশোনা করাতে পারলে খুবই ভালো, এবং এই পড়াশোনাটুকু যতটুকুই সে নিয়েছে তারপরে তার স্বাবলম্বী হবে, যে যেমন পারে। বা অনেকে গ্রামের দিকে বলতেও শোনা গেছে তোর এখনো বিয়ে হয়নি। এক্স্যাক্টলি, এটা একটা কিরকম বাজে একটা ল্যাঙ্গুয়েজ। একদম ঠিক। মানুষের মনটা খারাপ, হ্যাঁ, একদম মনটা খারাপ হয়ে যায়। হয়তো সে একটা কিছু করবার প্ল্যান করছে, হয়তো তার একটা নিজস্ব বুটিক আছে, কিংবা সে একটা বিউটি পার্লার করছে, কিংবা হয়তো সে অফিসের কাজ করছে, বা সে হয়তো বাবা মাকে দেখছে, বা আমার আর কেউ নেই হয়তো, আর সে হয়তো একমাত্র সন্তান, এবং সে হচ্ছে একজন নারী সন্তান। সুতরাং তার দায়িত্ব অনেক বেশি। এই জায়গাগুলো আমাদের সমাজকে ভাবতে হবে। সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যেতে পারছে না, তার একটা দায়িত্ব কর্তব্য বোধ রয়েছে। মানে মানুষ তার চিন্তা ভাবনা লেভেলটা একদম বাড়িয়ে তুলছে না। মানে আমরা যুগের সাথে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আপডেটেড হচ্ছি না। আমাদের শিক্ষা দীক্ষা হচ্ছে, আমরা শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হচ্ছি, কিন্তু পিছিয়ে পড়ছি আমাদের ভাবনায়, আমাদের মনুষ্যত্ব, সমস্ত দিক থেকে। একদম ঠিক বলেছেন। দেখুন, সেটা হচ্ছে যে একজন মা যদি শিক্ষিত না হয়, যেটা আমরা আগেও দেখেছি, বড় বড় মনীষীরাও বলেছেন, মা যদি শিক্ষিত না হয় সেই শিক্ষা কিন্তু সন্তানের উপর এসে বর্তায় না, এবং সন্তান সেই শিক্ষার জায়গাটাও কিন্তু পাবে না, এবং সে আলোকিত হবে না। সেই জন্য প্রথম যেটা আমাদের অধ্যায়, সেটা হচ্ছে একজন মাকে আগে প্রকৃত শিক্ষিত হতে হবে,
পুঁথিগত শিক্ষা তো অবশ্যই থাকা দরকার, তবেই সে কিন্তু তার সন্তানকে সুশিক্ষিত করে এই যে তুলতে পারবে। গার্হস্থ্য হিংসা দূরীকরণটা কিভাবে করবে? সেটা একদম ঠিক কথাই যে দূরীকরণ, আমরা যেটা বলবো যে নারীর শিক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেটা আমি আগেই বললাম যে ন্যূনতম যদি গ্র্যাজুয়েশন হয় সব থেকে ভালো, তার উপরেও যদি সে পোস্ট গ্র্যাজুয়েশন করে এবং তারপর তার যেটা এম্পাওয়ারমেন্ট, নারী স্বাবলম্বী হবে, সে নিজের পায়ে দাঁড়াবে এবং অবশ্যই অর্থ উপার্জন করবে, এটাই কাম্য হওয়া উচিত অবশ্যই, এবং তার সে সংসারকেও সে কিছুটা সাহায্য করবে এবং ব্যক্তিগতভাবেও সে একবারে স্বাধীন থাকবে। স্বয়ংসিদ্ধা। এক্স্যাক্টলি, একদম স্বয়ংসুদ্ধা, খুব ভালো আপনি এটা টার্ম ইউজ করেছেন। এবং অবশ্যই নারী যখন এই জায়গায় যাবে, আমার দেশেরও কিন্তু উন্নতি হবে, অর্থাৎ সমাজেরও উন্নতি হচ্ছে, সাথে সাথে কিন্তু আমার দেশেরও উন্নতি হচ্ছে। আসলে আমরাই তাদের স্বপ্নগুলোকে মেরে ফেলছি এক্স্যাক্টলি, এবং এবং স্বপ্ন দেখতে দিচ্ছি না। ঠিক তাই। এবং একটা দেশ তখনই উন্নত যখন তার নারী এবং পুরুষ এই নির্বিশেষে। এই দুই সম্প্রদায়ের, অর্থাৎ আমি বলবো দুই ক্যাটাগরিজ অফ পপুলেশন যখন সমানভাবে শিক্ষিত হবে, সমানভাবে উপার্জনশীল হবে, তখনই কিন্তু একটা সমাজের প্রকৃত উন্নতি হবে, এটা প্রকৃত কিন্তু রূপ পাবে। প্রকৃত রূপ পাবে। তো এইভাবেই আমার মনে হয় আমাদের আস্তে আস্তে এগোতে হবে একটা সুসংগত পরিবেশের দিকে এবং উন্নত সমাজের দিকে, উন্নত দেশের দিকে। আমরা তো অনেক কথাই শুনলাম, ছোট্ট করে একটা প্রশ্ন করবো আপনাকে, ছোট্ট একটা প্রশ্ন, যে মূল বিষয়টা কি, মানে মূল বার্তা আপনি কি দেবেন সমাজকে আজকের এই কি বলবো পিছিয়ে পড়া সমাজ? পিছিয়ে পড়া সমাজ এই কারণেই বলছি কারণ চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে মনে হয় সত্যি আমরা পিছিয়ে পড়ছি, আমাদের এগিয়ে যেতে হবে, আরও আপডেটেড হতে হবে। একদম ঠিক বলেছেন। যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে, দেখুন সমাজের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্ত ঘটনাগুলোর দ্বারা। আমরা দেখেছি নির্ভয়ার ঘটনা, আমরা দেখেছি অভয়ার ঘটনা, আমরা দেখেছি মর্মান্তিক দুর্বিষহ সমস্ত ঘটনা, আমরা দেখেছি হাথরসের ঘটনা, আমরা উন্নার ঘটনা দেখেছি, আমরা কামদুনি দেখেছি, পড়েছি আমরা, এবং রিসেন্টলি আমরা কসবার যে ঘটনা, ক্ষতিপূরণ নেই, এক্স্যাক্টলি কসবার ঘটনা আমরা দেখেছি। একদমই তাই, কোনোভাবেই সেগুলোকে, সেটাই, এগুলো অপূরণীয় ক্ষতি। এবং আমরা রিসেন্টলি উড়িষ্যাতেও দেখেছি এই একই ধরনের ঘটনা। সুতরাং এইগুলো সত্যি আমাদের মনকে প্রচণ্ডভাবে পীড়া দেয়, প্রচণ্ডভাবে আঘাত দেয়। এবং আমার যেটা বার্তা সমাজের প্রতি, সমস্ত মানুষ জাতির ওপর, সেটা হচ্ছে যে দেখুন এগিয়ে আসতে হবে, ছোট ছোট প্রতিবাদ করতে হবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তার কারণ আমাদের এই যে সমস্ত সমাজে অবক্ষয়, এগুলো মানসিক ব্যাধি, এই জায়গাগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে এবং সেটা সব থেকে কাটানো একটাই সম্ভব, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া। এবং মানুষের এই যে অফুরন্ত চাহিদা, সেই জায়গাগুলো আমার মনে হয় যে সেই জায়গাগুলোকে কমানো দরকার। মানুষকে সংযত হতে হবে, মানুষকে সচেতন হতে হবে এবং আমাদের অনেক পরিণত বয়সের মতো আচরণ করতে হবে। এবং আপনার কথা শুনে আমার একটা কথাই মনে পড়ছে, আগে আমরা বই পড়তে ভালোবাসতাম, আমার মনে হয় বই পড়া, গান শোনা, খেলাধুলা করা, এগুলোর মধ্যে থাকলে মনে হয় মানুষের চিন্তাভাবনাগুলো খুব একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে না। একদম ঠিক বলেছেন আপনি। সেটা হচ্ছে যেটা আমি বলছি সৃজনশীলতা, সৃষ্টিশীলতার মধ্যে থাকা, সূক্ষ্ম অনুভূতিগুলো। শিল্পী কিন্তু খুব একটা ভুল কাজ করতে পারে না। সেটাই। আর কি জানেন তো, সূক্ষ্ম অনুভূতিগুলো আমার মনে হয় মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, যে কারণে আজকে আমরা এই সমস্ত ঘটনাগুলো ঘটতে দেখছি, শুনতে পাচ্ছি। অবসর সময়টা খারাপ কাজে দিয়ে দিই। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় সেই জায়গায় এগুলো একটা মানসিক ব্যাধি বা মানসিক রোগ, যেগুলোর একটা ভালোভাবে চিকিৎসা করা প্রয়োজন এবং নেশা দূরীকরণ করতে হবে। এবং এক্স্যাক্টলি সেটা তো একটা বটেই। এবং আমার মনে হয় যে আমাদের সরকারকে, পশ্চিমবঙ্গ সরকার বলুন কি ভারত সরকার বলুন, আমাদেরকে তাদেরকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের ধরুন সমস্ত আইন, সেইগুলোকে পরিবর্তন আনতে হবে, যাতে কিনা আমাদের যারা এই সমস্ত কাজ করছে তাদের জন্য একটা কঠিনতম শাস্তি আমার মনে হয় তাদের দরকার, যাতে অন্য লোক এই সমস্ত ঘটনা ঘটানোর আগে আমার মনে হয় অবশ্যই একদম ঠিক বলেছেন, তারা ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে এবং এই কাজ তারা করতে সাহস পাবে না, ভাবতেও পারবে না যে এরকমটা করলে কি হতে পারে। একদম ঠিক বলেছেন আপনি। ভীষণ ভালো লাগলো আপনার মূল্যবান বক্তব্য শুনে। আগামী দিনেও আপনাকে নিশ্চয়ই আমরা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে পাবো এবং আপনার যে বক্তব্য যারা এতক্ষণ শুনলেন তারাও কিছু না কিছু শিখতে পারলো হয়তো। অবশ্যই আমি এটাই চাইবো যে চ্যানেল ভিশনের মধ্য দিয়ে আমি যে আমার বক্তব্যগুলোকে তুলে ধরলাম,
এবং সমাজে যেটা আমি আগেই বলেছি যে ছোট ছোট আকারে প্রতিবাদগুলো হওয়া দরকার, অর্থাৎ কেউ কলম ধরলেন, কেউ তার বক্তব্য রাখলেন, কেউ পড়ানোর মাধ্যমে বললেন। আমার মনে হয় ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা, আমার মনে হয়, সমাজকে একটা উন্নতির পথে নিয়ে যেতে পারবো, তার সেই জায়গায় একটা আলো দেখাতে পারবো। ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সাথে সময় কাটানোর জন্য আমাদের সকালে চর্চার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা দিদি, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, এভাবেই এগিয়ে চলুন। আমারও খুব ভালো লাগলো আপনাদের চ্যানেল ভিশনে এসে, এবং আমি ধন্যবাদ জানাবো আপনাদের সমস্ত টিমকে যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আমার এই বক্তব্য তুলে ধরার জন্য। এবং আমি আশা রাখবো ভবিষ্যতেও আমি আপনাদের চ্যানেলের জন্য এবং চ্যানেলের হয়ে আরও অনেক কাজ করতে পারবো। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন। সকালে জলসা, সকালে জলসা। আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন নতুন শিল্পী বন্ধুকে। আগে তার সাথে আমরা পরিচয়টা সেরে ফেলবো, তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। তোমার নাম? আমার নাম অরিক সেনগুপ্ত। কোথা থেকে আসছো? আমি পালি থেকে আসছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। বাহ, আমাদের আজকের শিল্পী বন্ধু একদম ছোট, একদম খুদে শিল্পী বন্ধু বলা যেতে পারে। তুমি আজকে কবিতা শোনাবে? হ্যাঁ, আজকে কবিতা শোনাবো। আচ্ছা, প্রথম কবিতা কি শোনাবে? প্রথম মাকাল শোনাবো। আচ্ছা, শোনাও। নমস্কার, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই এক্কেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়। এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছি। তুমি কতদিন ধরে কবিতার সাথে যুক্ত আছো? কতদিন ধরে কবিতা করছো? আমি অনেক দিন ধরেই কবিতা করছি। আচ্ছা, এই যে ক্লাস 3-তে পড়ো, পড়াশোনা তার পাশাপাশি কবিতা ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাহ, এই ছোট ছোট ইচ্ছেগুলোই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটি কবিতা শোনাবে? হ্যাঁ। আচ্ছা, আরেকটি কবিতা কি শোনাবে? খোকার ইচ্ছে। আচ্ছা, শোনাও। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন,
খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন, মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখা পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। এভাবেই আমরা বোধহয় ছোট ছোট ছেলে মেয়েদের নিজেদের ইচ্ছেগুলোকে মেরে ফেলি নিজেদের অজান্তেই। সেই কথাই আমরা তুলে ধরলাম আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কবিতায়। খুব সুন্দর সুন্দর দুটি কবিতা আমরা খুদে শিল্পী বন্ধুর কাছ থেকে শুনলাম। আর এত সুন্দর কবিতা শোনানোর জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে একটা মেমেন্টো, থ্যাংক ইউ। একটা মেডেল, থ্যাংক ইউ। একটা সার্টিফিকেট, থ্যাংক ইউ। আর একটা গিফট কুপন। থ্যাংক ইউ। ভালো লেগেছে এখানে এসে? হ্যাঁ। বাহ। আশা করব আমাদের শিল্পী বন্ধুর ভবিষ্যৎ পথ আরো সুন্দর হবে, সুগম হবে। তার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। তোমার নাম? আমার নাম দেবাংশু দাস। তুমি কোথা থেকে এসছো? আমি উলেবেড়িয়া। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। শুনে নেব তোমার কণ্ঠে প্রথম কবিতা। ঠিক আছে। নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা সার্থক যেন। যে ছেলেটা চায়ের দোকানে একটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয় শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করি বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে টেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেশি চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরলা কণ্ঠে বলুন, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অযোধ্যায় বৃষ্টি নামলে যে মাছর টালির ঘরের দরজায় ঠাঁয়ে দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গেছিল আর বরাননগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুলি है इसकी ये गुलसिता हमारा सारी जहां हमारा। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবে সেই বিপ্লবী পুরুষের বর্জ্যকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম। তোমার জন্য সকালের জলসার তরফ থেকে রয়েছে বিশেষ কিছু উপহার। তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকালে জলসা,
সকালে জলসা